আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন ইরানের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এখন ইরানের সঙ্গে মুসলিম দেশগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে। বয়োজ্যেষ্ঠরা আগে যা বলে দিয়েছিলেন তা এখন বাস্তবে ঘটতে দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে বড় প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতি হলো ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু এবং আরব দেশগুলো মিলে স্ট্রেইট অফ হরমুজ দখল করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা অত্যন্ত বিপজ্জনক। পরিকল্পনা অনুযায়ী আরব দেশ ও আমেরিকা মিলে স্ট্রেইট অফ হরমুজে বড় আক্রমণ চালাবে এবং ইসরায়েল গোয়েন্দা সহায়তা দেবে। আরব দেশগুলো আমেরিকাকে ব্যাকআপ ও সমর্থন দেবে, ইরানের হামলা প্রতিহত করবে এবং সমুদ্র পথেও ইরানের উপর আক্রমণ চালাবে। আপনি বুঝতে পারছেন, ডোনাল্ড ট্রাম্প পুরো প্রস্তুত আছেন। যখনই আমেরিকা কোনো পদক্ষেপ নেবে তখন ধীরে ধীরে অন্যান্য দেশও আমেরিকার পাশে এসে দাঁড়াবে। ভেতরের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বড় বড় দেশ ও ন্যাটোকেও হুমকি দিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের প্রলোভনও দিয়েছেন, যার ফলে যদি আমেরিকা স্ট্রেইট অফ হরমুজ দখল করতে এগোয় তাহলে বিশ্বের বড় শক্তিগুলো আমেরিকার পক্ষেই থাকবে এবং ইরান আগের মতোই একা হয়ে যাবে। প্রস্তুতি এতটাই বড় যে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করছেন। অন্যদিকে পেন্টাগন হোয়াইট হাউস থেকে জানিয়েছে কংগ্রেস থেকে $250 বিলিয়ন অনুমোদন এনে দ্রুত সেনাবাহিনীকে নিতে হবে। ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আমেরিকার আরও $200 বিলিয়ন প্রয়োজন হবে। এদিকে ইউনাইটেড কিংডম নিশ্চিত করেছে যে ইউনাইটেড আরব আমিরাতের কাছে স্ট্রেইট অফ হরমুজ এলাকায় একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। গালফ কর্পোরেশন কাউন্সিল এবং সৌদি আরব একসঙ্গে এ হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে ইরান যে গালফ অঞ্চলে হামলা করেছে এর পরিণতি খারাপ হবে। অর্থাৎ আরব দেশগুলোর দৃষ্টিতে ইরানের পুরো সরকারকে টার্গেট করে হত্যা করাও গ্রহণযোগ্য। এমনকি ইরানের সর্বোচ্চ নেতাকে মোহাম্মদ বিন সালমান চাপ দিয়ে হত্যা করালেও তা সঠিক বলে মনে করা হচ্ছে। কিন্তু ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে সেটাকেই ভুল বলা হচ্ছে। এমনকি সৌদি আরব এও বলছে যে তাদের সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকারও রয়েছে। আপনার কি মনে হয়েছিল যে সৌদি আরব চুপচাপ বসে থাকবে? আরে আজ বিশ্ব দেখবে ইহুদিদের সমর্থন দিচ্ছে নবীর শহরের সেই বাহিনী, যার নেতৃত্বে আছেন মোহাম্মদ বিন সালমান। আপনি কি মনে করেন সে সময়ের হোসেনকে রক্ষা করবে? না, সে তো আসলে সময়ের ইয়াজিদের মতো, যে হুসেন ও কারবালার 72 জন শহীদকে হত্যা করিয়ে হাসছিল। আর আজকের এই ইয়াজিদ বিন সালমান আজকের হুসাইনিদের হত্যা করতে নিজের বাহিনী নামাতেও প্রস্তুত। অন্যদিকে বার্বাডোসের একটি ট্যাঙ্কার স্ট্রেইট অফ হরমুজের দিকে আসছিল। ইরান বলেছে আমরা বারবার সতর্ক করেছিলাম, তবুও তারা এগিয়ে আসছিল। পরে বারবার সতর্ক করার পর সেটি পিছিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ এখন পর্যন্ত স্ট্রেইট অফ হরমুজে ইরান সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। চলুন বিস্তারিত বুঝি কি ঘটেছে। প্রথমে ইরানের সাউথ পার্স বুশেহর অঞ্চলে গ্যাস ফিল্ড, তেলক্ষেত্র ও এনার্জি স্থাপনায় ইসরায়েল হামলা চালায় আমেরিকার নির্দেশে এবং মোহাম্মদ বিন সালমানের প্রভাবে। এরপর ইরান পাল্টা আঘাত হানে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, ইউনাইটেড আরব এমিরেটসের হাবশান গ্যাস ফ্যাসিলিটি মানে বাব ফিল্ড, সৌদি আরবের আল খার্জ এলাকা এবং বাহরাইনের LNG রিফাইনারিতে হামলা চালানো হয়। অর্থাৎ ইরানের উপর একটি হামলার জবাবে ইরান 4টি স্থানে আক্রমণ করেছে। ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তিনি কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আপনারা কি ভাবছেন, ইরান কি একতরফাভাবে লড়ছে? শুধু ইরানি হামলা করছে, ইরানের কোনো ক্ষতি হচ্ছে না? বাস্তবে ইরানের 170 জন শিশু নিহত হওয়ার পরও আমেরিকা ও ইসরায়েল ইরানের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। দৃশ্য দেখুন, আল্লাহু আকবার। আমেরিকা ও ইসরায়েল ইরানকে গাজার মতো পরিস্থিতিতে পরিণত করছে, কিন্তু ইরান ভুল করছে। সে কেন আশা করছে যে আরব দেশগুলো তাকে সাহায্য করবে, যারা গাজা স্ট্রিপকে ধ্বংস হতে দিয়েছে এবং কিছুই করতে পারেনি? যখন গাজাকে আমেরিকা ও ইসরায়েল মিলে এই আরব দেশগুলোর সামনে ধ্বংস করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, পুরো একটি অঞ্চল ধ্বংস করে দিয়েছে, তখন আরবরা কিছুই করতে পারেনি। তাহলে ইরান বা বিশ্বের মুসলমানরা কেন মনে করছে যে এই আরব দেশগুলো ইরানের পাশে দাঁড়াবে? তারা ইহুদিদের মিত্র, তারা আমেরিকার মিত্র। গাজার ভেতরে ছোট ছোট শিশুদের পুড়িয়ে মারা হয়েছে, তবু আরবরা কিছুই করতে পারেনি। গালফ কর্পোরেশন কাউন্সিল কখনোই শক্তভাবে প্রতিক্রিয়া দেখায়নি। GCC কখনো দৃঢ়ভাবে কথা বলেনি, শুধু বলেই চুপ হয়ে গেছে। নিন্দা করা ছাড়া আর কিছুই করেনি। আজ অনেক আরব দেশ ইরানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্রস্তুত, যারা ফিলিস্তিনের জন্য কখনো অস্ত্র ধরেনি, যারা গাজা স্ট্রিপের জন্য কিছুই করেনি। সেই সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত আজ ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কেন? কারণ তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজা গণহত্যার সময় মোহাম্মদ বিন সালমানের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ইরান সুন্নিদের, ফিলিস্তিনিদের, মুসলমানদের রক্ষা করার চেষ্টা করেছে। গাজা, ফিলিস্তিনি, বাইতুল মুকাদ্দাস সবই সুন্নি অধ্যুষিত এলাকা। পুরোপুরি ইরানই গাজার জন্য ত্যাগ স্বীকার করেছে। ফিলিস্তিনের পক্ষে শুধু ইরানি কথা বলেছে, অথচ আজ সেই মুসলমানরাই সেই ইরানকে একা ফেলে দিয়েছে। আলী লারিজানিয়ের এই বক্তব্য আমার মনকে বারবার নাড়া দেয়। ক্ষমা চাইছি, তার কথা আমার মনে পড়ে যায়। তার আগের বক্তব্যগুলো আমার সামনে ভেসে ওঠে, আর আমি চেষ্টা করি এগুলো উপেক্ষা করতে, কিন্তু বারবার তার কথাগুলো মনে পড়ে যায় আর ভেতরটা ভারী হয়ে ওঠে।
লারিজানি আরব দেশগুলোকে বলেছিলেন, তোমরা কেমন মুসলমান? কারবালায় হুসেন ইবনে আলী জানতেন কি ঘটতে যাচ্ছে, তবু তিনি শেষবারের মতো সাহায্যের আহ্বান জানিয়েছিলেন। কেউ কি আছে যে আমাদের সাহায্যে আসবে? কেউ কি আছে যে আহলে বাইতের সাহায্য করবে? কেউ কি আছে যে মুহাম্মদের নাতিকে রক্ষা করবে? লারিজানিও একইভাবে আহ্বান করেছিলেন, হে মুসলমান, হে মুসলিম দেশগুলো, আমাদের শীর্ষ নেতাকে হত্যা করা হলো, তোমরা চুপ রইলে। আমাদের শিশুদের হত্যা করা হলো, তোমরা চুপ রইলে। আমাদের সাধারণ মানুষকে মারা হচ্ছে, আমাদের নেতাদের হত্যা করা হচ্ছে, তোমরা চুপ রইলে। তোমরা কার পক্ষে? ইউনাইটেড স্টেটের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, ভালোভাবে ঈদ উদযাপন করুন, খুব ভালো ঈদ। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধকে কেউ ধর্মীয় দৃষ্টিতে দেখছে, কেউ নিজের মতো ব্যাখ্যা করছে। তবে মূল বিষয়টি হলো এটি মানবতা ও অমানবিকতার মধ্যে লড়াই, সত্য ও মিথ্যার মধ্যে লড়াই। আর পুরো বিশ্ব যেন ইউনাইটেড স্টেটের প্রভাবের অধীনে রয়েছে। কিন্তু একজন ঝুঁকতে অস্বীকার করেছে। আলী লারিজানি বলতেন, আমরা হুসাইনের অনুসারী, আমাদের ইতিহাসে কারবালা আছে। কারবালার মানুষরা বাংকারে লুকায় না, তারা মাঠ ছেড়ে পালায় না। মুসলমানদের কারবালার মতো হতে হবে। আল্লাহর কসম, চোখের সামনে আরেকটি কারবালা করছে, আর এইদিকে ঈদের প্রস্তুতি জোরে সোরে চলছে। মুসলমানদের উপর যেন এর কোনো প্রভাবই নেই। কসম করে বলছে, বাজার ভরে গেছে মানুষে। দর্জিকে ফোন করা হচ্ছে, ভাই কাপড় ঠিক হয়নি, শার্ট ঠিক হয়নি, কলার বাঁকা, হাত ঠিক করো। কেউ বলছে জুতো এখনো আসেনি। হায় মুসলমান, নানা দুনিয়াবী ব্যস্ততা। ভাবুন তো, আল্লাহ না করুন ঈদের 2 দিন আগে যদি আপনার বাবা মারা যান বা আপনার পরিবারের কয়েকজন সদস্য মারা যান, তখন কি আপনি আগের মতো আনন্দ করতে পারবেন? এখানে বিষয়টা মানবতার, অনুভূতির, ভালোবাসার। যার অন্তরে ব্যথা আছে সে কিভাবে আনন্দ করবে? ঈদ তো পালন করতেই হবে, অবশ্যই ঈদের নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, এসব ধর্মীয় আমল ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু সে আগের মতো আনন্দ তো আর হতে পারে না। যদি আপনি আগের বছরের মতোই আনন্দে ঈদ উদযাপন করেন, তাহলে এর মানে হচ্ছে আপনি শুধু দেখানোর জন্য বলছেন যে আপনি ইরানের পাশে আছেন। এটা একেবারে ব্যক্তিগত অনুভূতির বিষয়। যার চোখে পানি আছে সে বুঝবে। যখন কারোর ঘরে মৃত্যু ঘটে, তখন পরিবারের মানুষ যেভাবে কাঁদে তা দেখে দূরের মানুষও বুঝে যায় এদের ঘরে শোক নেমে এসেছে। আর যারা দূরের পরিচিত তারা হয়তো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে বা চোখে সামান্য পানি আসে। এভাবে সম্পর্কের গভীরতা বোঝা যায়। ধন্যবাদ মুসলমানদের। ভালো করে ঈদের প্রস্তুতি নিন। অভিনন্দন আপনাদের। আরও ভালোভাবে প্রস্তুতি নিন। আর সেই সময়ে অন্যদিকে ইরানের উপর বড় বড় হামলা চলছে। আপনি হয়তো দৃশ্যটি দেখেছেন, ইরানের ইয়াজত বিমানবন্দরে কি পরিস্থিতি। দেখুন, ইরানের ইয়াজত এয়ারপোর্টকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। আপনার কি মনে আছে, ইউএসএস ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান পদত্যাগ করেছিলেন এই বলে যে আমেরিকার জন্য ইরান কোনো হুমকি ছিল না, কোনো বাস্তব হুমকি ছাড়াই ইরানের উপর হামলা চালানো হয়েছে এবং এই যুদ্ধ শুরু করা হয়েছে। আপনার স্ক্রিনে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তিনি আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তিনি পদত্যাগ করার একদিন পর একটি বড় সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দেন এবং নিজের বক্তব্য পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার ইরান থেকে কোনো ভয় ছিল না, কিন্তু আমেরিকার ভেতরে শক্তিশালী ইসরায়েলি লবির চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর পড়ে এবং তাকে যুদ্ধে জড়িয়ে ফেলা হয়। আপনি বুঝতে পারছেন? এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ইসরায়েলের কাছে ট্রাম্পের বিভিন্ন গোপন তথ্য, এমনকি অ্যাপস্টিন ফাইলস সংক্রান্ত তথ্য থাকতে পারে। মোসাদ এসব ব্যবহার করে চাপ সৃষ্টি করেছে এমন দাবি করা হচ্ছে এবং ট্রাম্পকে হামলা করতে বাধ্য করেছে। এর ফলে পুরো বিশ্ব এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। এর সাবেক কর্মকর্তা আরও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ছিল না। আমেরিকা চাইলে এ সংঘাত এড়াতে পারত, ইসরায়েলকে থামাতেও পারত, কিন্তু তা করেনি। বরং আমেরিকা ও ট্রাম্প ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং হামলা চালানো হয়েছে। ইনি 2 দিন আগে আমেরিকার টপ অফিসিয়াল ছিলেন, আমেরিকার কাউন্টার টেরোরিজমের প্রধান ছিলেন, যিনি এ কথা বলছেন। একইভাবে ইউনাইটেড কিংডমের একটি টিভি চ্যানেলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার এক পর্যায়ে ইরান তাদের ইউরেনিয়াম ছাড়তেও রাজি হয়েছিল এবং একটি চুক্তির পথে এগোচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প ইরানের উপর বোমা হামলা চালান, এমন অভিযোগ উঠেছে। আজ বিশ্ব দেখছে যারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না তারা আমেরিকার গোলাম। যারা নিজেদের বড় শক্তি বা বিশ্বগুরু বলে দাবি করে তারা নীরবে, কারণ তাদের বিরুদ্ধেও হয়তো অ্যাপস্টিন ফাইলসের তথ্য থাকতে পারে। এমনকি ট্রাম্প নিজেও বহুবার বলেছেন তিনি কারো রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চান না। এই ধরনের হুমকি সে আগেও দিয়েছে, অন্ধ সমর্থকদের নেতাদের প্রতিও। এদিকে গত রাতে ইরান হায়দারের সন্তানদের মতো লড়াই করেছে, অনেক আরব দেশকে কাঁপিয়ে দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, বাগদাদে ইরান সমর্থিত যোদ্ধারা পুরো রাত ইউনাইটেড স্টেটের দূতাবাসে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলের উপর সারা রাত বিরতি দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলায় একজন বিদেশি নিহত হয়েছে এবং অনেক ইহুদি আহত হয়েছে। তেল আবিব সহ বিভিন্ন শহরে বহু মিসাইল আঘাত এনেছে। দেখুন, كأنه في هون دار محروقة. محمد دار مين هاي؟ 哦呦，打国际城了。我操！真大国际城啊！啊！
说那是什么东西啊？飞上去，导弹。不是说不打吗？不知道啊。Missiles, sirat. Missiles yang mana bi? Iya, kena gua kata kena gua. এদিকে যিনি কয়েকদিন আগেও ইউএস ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান ছিলেন, তিনি সত্যের পক্ষে দাঁড়াতেই ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে। অভিযোগ তিনি নাকি গোপন তথ্য ফাঁস করেছেন। বাস্তবে কিছুই ফাঁস হয়নি। এর অনেকটা যেমন আপনার দেশে তদন্ত সংস্থাকে ব্যবহার করা হয় তেমনিভাবেই করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এফবিআইকে তার পেছনে লাগিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।